বিজয় দিবসের শুভেচ্ছা। শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জোহা, আপনাকে এবং বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আমি রুনিয়া আছি এবং আমি শামসুজ্জোহা। আমরা দুজনেই আপনাদেরকে আজকের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এবারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি মাহবুব জামান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটি সবচেয়ে বড় পরিচয় জাতির, এই সূর্য সন্তান যাদেরকে বলি আমরা, তাদের জন্য আমরা এই দেশ পেয়েছি। এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক। মাহবুব জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। শুভ সকাল আপনাদের সবাইকে এবং দর্শক শ্রোতা যারাই দেখছেন তাদেরকে বিজয় দিবসের 39তম এই দিবসের শুভেচ্ছা। অনেক হ্যাঁ, আপনাকে কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রতিদিনের সকালটা আপনার কিভাবে শুরু হয়? আমার এখনকার সকাল একরকম ভাবে শুরু হয়, আর কোভিডের আগের সকালটা অন্যভাবে শুরু হতো। আমি আসলে একদম মুক্তিযুদ্ধের সময় থেকে, তারও আগে থেকে আমি সকালে ওই মর্নিং ওয়াক করি। কাজেই সকালে আমি যেহেতু ধানমন্ডি থাকি, ধানমন্ডির পুরো লেকটা একবার ঘুরে আসলে আমার 5 কিলোমিটার হয়। কাজে আমি প্রতি দিন সকালে ওই 5 কিলোমিটার হাঁটি। আর এখন শুরু হয় আরো ইন্টারেস্টিং। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে গাজীপুরে। এটা একটা বলা যায় যে চারিদিকে বন, তার মাঝখানে আমরা কয়েকটা ছোট ছোট বাড়ি আছে, সেখানে থাকি। এই কোভিড সিচুয়েশনে এখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল ইন্টারনেট। সেই ইন্টারনেটের চ্যালেঞ্জটাও মোটামুটি মোকাবেলা করা গেছে। আপনারা জানেন যে আমি এখন একটা তথ্য প্রযুক্তি কোম্পানি চালাই, ডেটাসফট। তো সেই কারণে এখন শুরু হয় সকালে বনের মধ্যে হাঁটা দিয়ে। বাহ বাহ, সেটাও একটা ইন্টারেস্টিং। অনেক ধন্যবাদ। মাহবুব জামান, আজকে একটি বিশেষ দিন, মহান বিজয় দিবসের এই সকালে আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগছে। বিশেষ করে যে কোনো একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে পারাটা একটা মানে একটি গর্বের বিষয়। আমরা প্রথমে একটি জিনিস জানতে চাই যে 1971 সালের আজকের এই দিনটাতে সারেন্ডার হয়েছিল, সেই দিনের আপনার অনুভূতি কেমন ছিল এবং ঠিক কখন জেনেছিলেন যে সেই দিন সারেন্ডার হচ্ছে? আচ্ছা, এক্ষেত্রে প্রথমেই মনে হয় যে এর মধ্যে 50 বছর কেটে গেছে, আমার কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হয় না। মনে হয় তো সেদিন যুদ্ধ করেছি, সেই দিন আমরা উত্তেজনার মধ্যে ছিলাম। ঠিক এই দিনটা যদি বলি, এই দিনটাতে, এই সময়টাতে আমরা ছিলাম, আমার কমান্ড এরিয়া ছিল সেক্টর 2 অধীনে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের কিছু অংশ। কাজে আমি ঠিক এই মুহূর্তে 1971 সালের 16ই ডিসেম্বরে এই মুহূর্তে ছিলাম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার বেতকা, আব্দুল্লাপুর এইসব গ্রামাঞ্চলে। কারণ সত্যি কথা কি যে আজকে আমাদের বিজয় দিবস, কিন্তু আমরা বিজয়টা পেয়েছি মানে স্বাক্ষরিত হয়েছে 4:17 কাজে এখনো পর্যন্ত ঠিক এই মুহূর্তে 1971 সালে আমরা খুব টেনশনে ছিলাম যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ হচ্ছে, হ্যাঁ, আমরা 2-3 দিন আগে থেকে বুঝতে পারছিলাম যে হয়তো পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করবে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর মতো একটা সেনাবাহিনী সারেন্ডার করবে এই মুক্তি বাহিনীর কাছে এবং মিত্র বাহিনীর কাছে, এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। কাজেই প্রতি মুহূর্তে মনে হচ্ছে ওই ঢাকা শহরটা বোধহয় একদমই ধ্বংস হয়ে যাবে। কাজেই এই দিন পর্যন্ত, সত্যি কথা বলতে কি, যে 16ই ডিসেম্বরের সকাল পর্যন্ত আমরা খুবই উত্তেজনার মধ্যে ছিলাম যে কি হতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়েছে। আমাদের সেই গর্বের দিনটা এই দিনই এসেছিল, 16ই ডিসেম্বরে। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ একটি বাহিনী ছিল 23 জন, আপনি সহ, যে 23 জন সহ এই বাহিনীটা নাম বিশেষ গেরিলা বাহিনী নাম ছিল। তো সেটি সম্পর্কে আমাদের একটু আগ্রহ আছে। সেটি গঠন হলো কিভাবে এবং আপনারা কোন কোন এলাকায় কি ভাবে কাজ করছিলেন, মানে যুদ্ধের সময় আপনারা সম্পৃক্ত ছিলেন? সেই 23 জনের একসাথে একত্রিত হওয়া, সংগঠিত হওয়ার গল্পটাও কিন্তু শুনতে চাই। নিশ্চয়ই। আচ্ছা, আসলে সেটা খুবই ইন্টারেস্টিং, এবং কারণ হচ্ছে যে
আমরা তো তখন ছাত্র, জি, কাজেই ছাদ থেকে আসা কৃষক, শ্রমিক তারা মিলে এই যে গেরিলা বাহিনী গড়ে ওঠা, এটা আসলে সারা বিশ্বেই কিন্তু বেশ অবাক করা বিষয়। কারণ হচ্ছে যে এটা ছিল একটা জনযুদ্ধ। আমরা ২৩ জন কিন্তু অধিকাংশই আমরা মুন্সিগঞ্জের। কিন্তু আমি গঠন প্রক্রিয়াটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যা বা মানে প্রত্যেকটা দেশেরই স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলো খুব আনন্দের হয়। আনফরচুনেটলি আমাদের দুর্ভাগ্য যে আমাদের ২ টা দিনই কিন্তু আনন্দের সাথে আবার বিষাদ জড়িত আছে। আমাদের ২৬শে মার্চ আমরা স্বাধীনতা দিবস করি। আমরা জানি যে তার আগের রাতে অ্যা অ্যা কিভাবে গণহত্যা পরিচালিত হয়েছে এবং ইত্যাদি। আমরা বিজয় দিবস করি ১৬ই ডিসেম্বর, কিন্তু তার আগে ২ দিন আগে অর্থাৎ ১৪ই ডিসেম্বর আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তো ২৬শে মার্চের যেহেতু ৭ই মার্চের ঘোষণার মধ্য দিয়ে আমরা নির্দেশ পাই যে যা কিছু আছে সেটা দিয়ে প্রতিরোধ করতে হবে পাকিস্তানি সেনাবাহিনীকে যদি আক্রমণ করে। এবং কাজেই সেখান থেকে কিন্তু আমাদের প্রস্তুতি বলা যায় যে, যদি একটু ডিটেইল বলি, যে আমরা তখন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র, ২১ বছর বয়স, টগবগে তরুণ। হ্যাঁ? কাজেই আমাদের কিভাবে করব? আমাদের তখনকার জীবনে একটা মানে প্রত্যেকের বালিশের নিচে যেমন নানা ধরনের বই থাকে, তখন থাকতো আমাদের জেনারেল গিয়াপের ভিয়েতনামের আ গেরিলা যুদ্ধের কৌশল। আমরা সেগুলো পড়তাম, সেগুলো চর্চা করতাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এবং সলিমুল্লাহ হলের মাঝখানের জায়গাটা, সেখানে অনেকগুলো ইটের ভাটা ছিল, ইটের স্তূপ ছিল, ট্যাঙ্ক ছিল। সেখানে আমরা মলোটভ ককটেল দিয়ে টে টেস্ট করতাম যে আমাদের বোমাগুলো কিরকম, যেটা দিয়ে আমরা পাকিস্তানের সেনাবাহিনীকে উৎখাত করব, যখন আক্রমণ হবে। আমরা এখান থেকে বেড়াই একটা এলাকা, এখন অবশ্য ঢাকা শহরের মধ্যে গুলশানের কাছাকাছি। সেখানে গিয়ে চুপি, চুপি আমরা 224 রাইফেল দিয়ে নিশানা ঠিক করেছিলাম। হ্যাঁ? এবং সেইভাবে অর্থাৎ পয়লা মার্চ থেকে কিন্তু যুদ্ধ প্রস্তুতি শুরু হয়। যুদ্ধ প্রস্তুতিটা আমরা তখন বুঝতাম, বা তখনো পর্যন্ত আমরা অনুমান করতে পারিনি পাকিস্তানের সেনাবাহিনী কিরকম আক্রমণ করবে এবং তারকে মোকাবেলা করা কত কঠিন। কাজেই ২৫শে মার্চের রাতের পরে কিন্তু সব ছত্রখান হয়ে গেল। কিন্তু নির্দেশ থাকলো যে হ্যাঁ, যুদ্ধ করতে হবে। এবং সেই কারণে আমরা যারা আ বিভিন্নভাবে ছাত্র জনতা নানাভাবে আমরা কিন্তু প্রশিক্ষিত হই। যুদ্ধে একটা প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে তো আ প্রশিক্ষণ লাগবে। আমরা তো ছাত্র। কাজেই প্রশিক্ষণটা নেই আমরা ভারতের তেজপুরে। অনেকেই জানেন যে দেহরাদুনে ট্রেনিং হয়েছে, তেজপুরে ট্রেনিং হয়েছে, মেঘালয়ে ট্রেনিং হয়েছে। তারপরে মেলাঘরে আমাদের ক্যাম্প ছিল, ইত্যাদি, ইত্যাদি। এবং সেখান থেকে আমরা স্পেশাল গেরিলা বাহিনীর ট্রেনিং নিয়ে, সেখানে ট্রেনিং এর সময় আমার অধীনে ছিল ২০০ জন। আর আমার কমান্ডার, আমি তখন আ আ ডেপুটি কমান্ডার ছিলাম। আর আমার কমান্ডার যিনি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা খান, উনি অবশ্য অসাধারণ একটি আ জায়গা মাহবুব জামান। আমার মনে হচ্ছে যে এই যে প্রশিক্ষণের জায়গাটি, যেখানে আপনার সাথে আরও ২০০ জন ছিলেন, সেই সময়টার গল্পটা আমরা একটু বড় করে শুনবো। আমরা ঠিক যে জায়গাটি আলোচনায় ছিলাম সেটি হচ্ছে আপনাদের প্রস্তুতি পর্ব, যখন ট্রেনিং নেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের, সেই সময়টার সঙ্গে সঙ্গে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে দীর্ঘ ৯ মাস সময়, ১৬ই ডিসেম্বর বিকেল পর্যন্ত অনিশ্চয়তা ছিল, দেশ স্বাধীন হচ্ছে কিনা, আমরা যুদ্ধে কোন পর্যায়ে কোন দিকে যাচ্ছি, সেই সময়টায় আপনারা যে কয়জন একসাথে ছিলেন, ২৩ জন, ২৩ জন, আপনাদের ভূমিকাটা আসলে কি ছিল এবং কিভাবে সাংগঠনিকভাবে আসলে পুরো আপনার যুদ্ধটা পরিচালনা কারণ আপনি করেছেন? একই সাথে ২১ বছরের একজন ছাত্র নেতাও ছিলেন। সেই সময়টার একটা স্মৃতি এবং খুব উল্লেখযোগ্য যদি কোনো জায়গা থাকে, কারণ আমাদের সময় সংক্ষেপ, আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গাগুলো মিস করতে চাই না। মাহবুবুজ্জামান। জি, জি। আসলে হয়েছে কি যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া মানে তো যুদ্ধের সবকিছু নিয়ম মেনে করা। আর যেই ট্রেনিংটার কথা বলছিলাম, আমরা হচ্ছে যে একটা প্রকৃত যুদ্ধ পরিচালনা করার জন্য গেরিলা বাহিনী হিসাবে, এবং গেরিলা যুদ্ধের নিয়ম হচ্ছে যে হিট অ্যান্ড রান, অর্থাৎ আক্রমণও করতে হবে আবার বেঁচেও থাকতে হবে।
এবং এই ট্রেনিংটা যে কত কষ্টকর, কত মানে কঠিন, সেটা নতুন প্রজন্মে তাদের কাছে বলতে পারলে ভালো হতো। তবে সময়ের কারণে এটা ওয়ান অফ দি স্পেশাল, মানে সবচেয়ে কঠিন গেরিলা ট্রেনিং যেটা আমরা পেয়েছি। আমরা পরে এই 400 জন বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাগ হয়ে যাই। আমরা 23 জনের টিমটা আমরা মুন্সিগঞ্জের দায়িত্বে, মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জে একটা অংশের দায়িত্ব ছিলাম। আমাদের সহযোদ্ধা আপনারা জানেন যে 9 জন তারা শহীদ হয়েছে বেতিয়ারাতে, 14 গ্রাম এবং ফেনীর মাঝামাঝি, সেখানে একটা শহীদ মিনারও আছে। আমাদের এই প্রস্তুতি নিয়ে আমরা চলে আসি মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জে একটা অংশে, এবং সেইখানে আমাদের প্রায় 3.5 মাস নানা ধরনের অপারেশন করতে হয়েছে। এবং এই ব্রিজ ওড়ানো থেকে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীর টহল, জাহাজে মানে লঞ্চে টহল, সেগুলোকে করা, ধ্বংস করা থেকে শুরু করে আমাদের চোখের সামনে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে। সেখানে আমরা এই 23 জন আমরা, তবে আমরা আমাদের মধ্যে 2 জন আহত হয়েছে, যুদ্ধাহত আমার ট্রুপে, আর আমরা সবাই জীবিত আছি। আমাদের যে ছবিটা এখন শহীদ মিনারে দেখা যায় বা শহীদ মিনারে স্বপ্ন নিচ্ছি, আমরা 16ই ডিসেম্বর যখন জানলাম বা আমাদের কাছে যখন খবর আসলো যে সারেন্ডার করেছে, তখন আমাদের একটা নির্দেশ ছিল যে আমরা কোনোভাবেই যাতে রাতে নদী পার হয়ে ঢাকায় না আসি, তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। কাজে আমরা এসে পৌঁছালাম, আমাদের পুরো বাহিনী এই সমস্ত যুদ্ধের সময় পার করে 17ই ডিসেম্বর সকাল ভোর 6:45 এবং আমাদের যে ওই যে বিখ্যাত ছবি যেটা নিয়ে 40 বছর উপলক্ষে 40 টাকার একটা স্মারক টাকা, সেই ছবিটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। কারণ আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা প্রথম শপথ নিয়েছিলাম স্বাধীনতার পরে, এবং সেই কারণে ওই ছবিটা একটা বিখ্যাত ছবি হিসেবে, এবং আমি গর্বিত যে সেই ছবিটা দিয়ে আবার 40তম বিজয় দিবসে একটা স্মারক মুদ্রা, স্মারক টাকা বের হয়েছে। একদিকে বঙ্গবন্ধু ছবি আছে, একদিকে আমরা আছি। তো আমি যেটা মনে করি যে হ্যাঁ, যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। এখন কিন্তু আমি মনে করি না যে আমরা মনে করি যে আমরা একটা সৌভাগ্যবান প্রজন্ম, যারা নিজের মায়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যুদ্ধ করেছি এবং যুদ্ধে বিজয় লাভ করেছি। আমরা অনেককে হারিয়েছি, কিন্তু আমরা জীবিত আছি এখনো। মাহমুদুজ্জামান, আপনাকে ঠিক এই জায়গাতে আসলে আমি একটু থামাতে চাই, এবং যেটা আপনি যেখান থেকে বলছিলেন যে যুদ্ধ জয় করার পরে বিজয় আসলে আমরা অনেকেই হারিয়েছি, কিন্তু বিজয়টা ছিল গর্বে। কিন্তু যুদ্ধ তো আসলে শেষ হয়নি, যুদ্ধ তো আসলে এখনো চলছে। সেই যে চলমান যুদ্ধটা, সেটার কথা আমরা শুনবো। আমরা আপনার কাছে চলে যাচ্ছি এবং জানতে চাই যে আপনার যে দীর্ঘ 9 মাসের যুদ্ধের অভিজ্ঞতা, তারপরে আজকে এত বছর পেরিয়ে গেছে, 49 বছর, এখন এসে বাংলাদেশের কাছে এবং বাংলাদেশের এই প্রজন্মের কাছে আপনার প্রত্যাশা কি? আপনি কিভাবে দেখতে চান বাংলাদেশকে? না, আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যে সম্মানটা পাই এবং যেই গৌরব বোধ করি, আমি মনে করি যে প্রজন্মান্তরে সবাইকেই তার সেই ধরনের একটা গৌরব, সেই সম্মানটা পাওয়া উচিত। আমরা হয়তো এখন মারা গেলে একটা গার্ড অফ অনার দেওয়া হবে, একটা বিউগল বাজবে, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে, কিন্তু আজকে যার বয়স 19 বছর, 21 বছর, আমার 71-এর সময়কার বছর, তার কি দেশের জন্য সেই কাজটা করার আগ্রহ নাই? নিশ্চয়ই আছে। সেও কিছু একটা করতে চায়, এবং তার জন্য আজকে একটা অপরিসীম সুন্দর সুযোগ এসেছে যে সারা বিশ্বে এখন চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে, এবং চতুর্থ শিল্প বিপ্লবটা আমাদের টোটাল ন্যাশন গুলোকে একটা লেভেল প্লেইং ফিল্ডে নিয়ে এসেছে। এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের মূল উপপাদ্য বিষয় হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি। আমাদের ছেলেমেয়েরা, যেহেতু আমি তথ্য প্রযুক্তি কোম্পানি চালাই, আমি জানি তারা খুবই বুদ্ধিমান, খুবই জিনিয়াস এবং ইনোভেটিভ, তারা অনেক কিছু করতে পারে। কাজে আমরা যদি এই প্রজন্মকে বলি যে এটাই হচ্ছে তার মুক্তিযুদ্ধ, কারণ দ্বিতীয়বার তো একটা মুক্তিযুদ্ধ হবে না, আর মুক্তিযুদ্ধ হতে পারবে না, কিন্তু তারা কিন্তু এই যুদ্ধটায়, আমিও এখন এই যুদ্ধেই আছি,
এবং আমি মনে করি যে আমাদের এই নতুন প্রজন্ম তারা একটা সুযোগ পেয়েছে যে তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের উদ্ভাবন, তাদের স্পিরিট সেটাকে দেশের জন্য দেওয়ার জন্য। কাজেই আজকের এই 50তম বছরের প্রাক্কালে আমি বলি যে আজকের প্রজন্ম আমাদের চেয়ে সৌভাগ্যবান, তারা দেশকে অনেক কিছু দিতে পারে এবং সেই সুযোগটা সৃষ্টি হয়েছে ডিজিটাল বাংলাদেশের প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের খুব খারাপ লাগতো যখন দেখতাম যে যুদ্ধ অপরাধীদের বিচার হবে না, সেরকম একটা হয়ে গেছে পরিস্থিতি। যখন দেখতাম যে যুদ্ধ অপরাধ যারা করেছে তারা ফ্ল্যাগ নিয়ে মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা জাতিসংঘে গিয়ে শাহ আজিজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলেছে উনি আমাদের দেশের প্রধান মন্ত্রী, যখন আমরা দেখেছি যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে না। কিন্তু এখন একটা দেশে, যেই দেশে ৪৫ বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, সেই দেশটা একটা বড় জাতি, তারা সম্মানের জাতি। আমি মনে করি না যে বিচারহীনতার সংস্কৃতি অনেকে বলে, আমি মনে করি না যে বিচারহীনতা হচ্ছে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি, আমরা ৪০ বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। আমাদের এখনকার প্রজন্ম, তাদের গণজাগরণ মঞ্চ হওয়ার কারণে এই যুদ্ধ অপরাধীদের বিচারগুলো সম্পন্ন করা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে আজন্ম লড়াকু একজন মানুষের কথা শুনছি বলে মনে হচ্ছে। মাহবুবজামান, আমাদের খুবই ভালো লাগছে যে ৭১ শুধু নয়, এখন পর্যন্ত আপনি দেশের জন্য যেভাবে ভাবেন এবং আমরা যেন এই প্রজন্মের মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে পারি। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে আপনাকে আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি আজকের আয়োজন থেকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং শেষত আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে দিনটা আপনার ভালো কাটুক। আসলে আমরা যেন কখনোই ভুল পতাকা দিয়ে আসলে দেশের এবং আমাদের পতাকার অমর্যাদা না করি। নিশ্চয়ই, এবং সেই প্রত্যাশা জানিয়ে সবাই সঠিকটা ব্যবহার করুন, সেই প্রত্যাশার কথা জানিয়ে আজকের বিজয় দিবসের সকালের বাংলাদেশ শেষ করছি। শুভ সকাল।